দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৮৪তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। একই সাথে প্রবাসে বাংলাদেশিরা কেমন আছেন, বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য সহ পেশাজীবীদের নানা রকম কার্যক্রম কীভাবে তারা পরিচালনা করছেন সে বিষয়ে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে প্রতি পর্বেই যুক্ত থাকেন প্রবাস থেকে প্রবাসী বাংলাদেশিরা অথবা এই খাতের সাথে যুক্ত বিশেষজ্ঞ বিশ্লেষক গুরুত্বপূর্ণ অতিথিরা। আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি এবং দুজনেই চীন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন এর মধ্যে ডক্টর এম মুজাহিদ, উনি লেকচারার ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স, সাংহাই, চীন। জনাব ডক্টর মুজাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। এছাড়া আমাদের সাথে চীনে বাংলাদেশি ব্যবসায়ী মাহমুদ হোসাইন তৌফিক, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চায়না অংশের প্রতিনিধি জনাব তৌফিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজকে যেহেতু দুজন অতিথি আমরা চীন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য এই দেশটি সম্পর্কে অর্থাৎ এই দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক নানা রকম কার্যক্রম আছে, একই সাথে আমাদের প্রবাসী বাংলাদেশিরা সেখানে কর্মসংস্থানের সুযোগও আছে, বিনিয়োগের নানা রকম সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে একটু ডক্টর এম মুজাহিদ, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে যদি একটু প্রথমে আপনার সেখানকার যে কর্মজীবন সম্পর্কে শুনতে চাচ্ছিলাম, যেহেতু আপনি সেখানে শিক্ষকতা করছেন, একই সাথে বাংলাদেশিরা সেখানে যেহেতু আছেন, সব মিলে একটু আপনার শুনতে চাই আপনার কার্যক্রম এবং কি করছেন এই মুহূর্তে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। তো আমি চীনে এসেছি 2013 সালে, তো সব মিলে প্রায় 10 বছর পেরিয়ে গেছে। শিক্ষকতা শুরু আমার 2021 সাল থেকে, অর্থাৎ 2021 সালে আমি পিএইচডি কমপ্লিট করি সাংহাই বিশ্ববিদ্যালয় থেকে। ইমিডিয়েট একই বছর আমি এখানে লেকচারার হিসেবে আমার কর্মজীবন শুরু করি। তো বাংলাদেশি হিসেবে আমার কর্মজীবন আর এখানকার বসবাস বেশ লম্বা একটা সময়। সবচেয়ে বড় সুখকর অনুভূতি হলো যে চীনের বাংলাদেশি কমিউনিটি আমাদের অন্যান্য প্রান্তে ইউরোপ বা অস্ট্রেলিয়া, আমেরিকার মতো এমন অনেক বেশি বড় না, কিন্তু এটা আস্তে আস্তে গ্রোয়িং করতে। আমার বিশ্ববিদ্যালয়ে প্রায় প্লাস বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করছে বিভিন্ন মেজরে। এর ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইন্টারন্যাশনাল ট্রেড, এই রিলেটেড সাবজেক্টগুলোতে বেশি বাংলাদেশিরা আমার বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো সব মিলে আমার অনুভূতি, আমার বসবাস, কর্মময় জীবন স্কিল মানে আমি এনজয় করছি। জি, একটু যদি বলি বাংলাদেশিরা পেশাজীবীরা সংখ্যায় কেমন আছেন আপনারা চীনে? আচ্ছা, যদিও আমাদের এখানে স্পেসিফিক কোনো ওরকম পরিসংখ্যান নাই, তবে টোটাল চীনেরটা আমি বলতে পারবো না। সাংহাই অ্যারাউন্ড বলতে পারবো যে হয়তো অ্যারাউন্ড 1000 বাংলাদেশি এখানে বসবাস করছে। এর ভিতরে বড় একটা সংখ্যক বাংলাদেশি যারা কর্মজীবী আমাদের ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশি আছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস, এই সাবজেক্ট এবং ইন্টারন্যাশনাল সেলস অ্যান্ড বিজনেস, এইগুলোতে বেশি বাংলাদেশি এখানে চাকরিজীবী কর্মরত আছে। জি, আমরা আসবো, আরও অনেক কথা শুনবো আপনার কাছ থেকে। আমরা একটু আমাদের আরেকজন মাহমুদ হোসাইন তৌফিক, আপনার কাছে একটু আসতে চাচ্ছি, বাংলাদেশ চায়না চেম্বারের চীনের প্রতিনিধি। জনাব তৌফিক, আপনার কাছে একটু একই বিষয়ে প্রশ্ন, যেহেতু চীনে আছেন, সেখানে ব্যবসা করছেন আপনি বাংলাদেশি হিসেবে, যদি একটু আপনার বাস্তবতা একটু যদি বলেন যে সেখানে আসলে কতটুকু পরিবেশ অনুকূলে, কতটুকু আপনাদের জন্য, বাংলাদেশিদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলছি। আমি মূলত 1998 সালে চীনের সরকারের স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করতে আসছিলাম। আগে আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে ছিলাম। 5 বছর অনার্স এবং 3 বছর মাস্টার্সের পর আমি প্রথম চাকরি নিই
বেইজিং ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে। সেখানে আমি মূলত বিদেশি এবং চীনা ছাত্রছাত্রীদের ক্লাস নিতাম বিভিন্ন বিষয়ের উপরে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি প্রথম এই চীনের ইউনিভার্সিটিতে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে একটি ঐচ্ছিক বিষয় তুলি। সেখানে প্রায় 4-5 বছর আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি হিসাবে তাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি, মানে জানানোর চেষ্টা করি। যাই হোক, তারপরে 2013 সালের দিকে আমি আসলে চাকরিটা ছেড়ে দিয়ে নিজে থেকে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করি এবং তার বদৌলতে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্ব এবং ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠান কাজে সহায়তা শুরু করি। আসলে আমার কাছে এই দীর্ঘ সময়ে যা মনে হয়েছে, চীন বরাবরই আমাদের বন্ধু রাষ্ট্র এবং সারা পৃথিবীতে চীনের বিভিন্ন প্রোডাক্ট খুবই কম দামে এবং নাম মানে গ্রহণযোগ্য। চীনের সাথে আমাদের এই ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আমাদের সম্পর্কটা অনেক ভালো। তবে প্রথম থেকে বাংলাদেশে খুব কম সংখ্যাই ছিল। প্রথম থেকে শুধুমাত্র ব্যবসায়ীরা আসতেন এবং জিনিসপত্র কেনাকাটা করে চলে যেতেন। বর্তমানে দেখা যাচ্ছে যে শুধু ব্যবসা বাণিজ্যই নয়, লেখাপড়া এবং চাকরির ক্ষেত্রেও অনেক বাংলাদেশি এখানে আসছেন। যদিও চীনের সুযোগ সুবিধা দিক চিন্তা করলে ইউরোপ থেকে একটু কম হলেও এখানে যারা আসছে সবাই যোগ্য ব্যক্তি হিসেবে এখানে চাকরি করতে আসছে। তবে বর্তমান ছাত্রছাত্রীদের সংখ্যাও প্রচুর, বিশেষ করে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসছে। এছাড়াও আপনার গবেষণা করার জন্য অনেক ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট হিসেবে আসতেছে। তো এর আগে দেখা যাচ্ছে যে আইটি সেক্টরে আমাদের অনেক নাম থাকায় এবং যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে সেখানে আমাদের দেশ থেকে হায়ার করে নিয়ে আসছেন ইঞ্জিনিয়ারদের। তো বর্তমানে কিন্তু বিভিন্ন সাইডে আমাদের ছেলে মেয়েদের দেখা যাচ্ছে এখানে চাকরির সুযোগ। জি, আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো পরবর্তীতে, যে বাংলাদেশিদের জন্য সেখানে কি ধরনের সম্ভাবনা আছে, বিশেষ করে যারা তরুণ অর্থাৎ যারা চাকরি বা জব নিয়ে যেতে চান তাদের জন্য আসলে কি ধরনের সুযোগ আছে সেটি জানবো। তার আগে আমরা একটু ডক্টর এম মুজাহিদের কাছে একটু আসতে যাচ্ছি, যে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে চীনে আসলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন সাবজেক্টে বা কোন কারিকুলামে বা কোন বিষয়ে লেখাপড়া করার জন্য উপযুক্ত বা ভালো হয়, সুবিধা তুলনামূলক। ডক্টর মুজাহিদ। জি, ধন্যবাদ। জি, তো চীনে আসলে বাংলাদেশি স্টুডেন্ট আসা শুরু করে 1978 সাল থেকে। আমার কাছে যে ডেটাটা আছে সর্বশেষ, তো সেই পরিসংখ্যান অনুযায়ী 2018 সাল পর্যন্ত আমাদের কাছে একটা পরিসংখ্যান ছিল যে অ্যারাউন্ড 12,000 বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করে। এখন হালনাগাদ 18 থেকে 20,000 হতে পারে। তো প্রথম যখন বাংলাদেশি স্টুডেন্ট এখানে আসা শুরু করে সেই 1978 সালের দিকে, সেই সময় থেকেই সবচেয়ে বড় বেশি মানে সবচেয়ে মেজর স্টুডেন্ট আসতো আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তখন মাইনিং থেকে শুরু করে ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স তখনও ওই পরিমাণ আসতো না, বাট অন্যান্য সিভিল এইগুলো থেকে আসতো বেশি। তার ভিতরে মাঝে একটা সময় বাংলাদেশ থেকে প্রচুর মেডিকেল স্টুডেন্ট চীনে আসতো, এখনো আসে, তবে এখন হয়তো সে আসার পরিমাণটা অনেক কমে গেছে। তো চীনে শুধু বাংলাদেশি না, চীনে অন্যান্য দেশ থেকে প্রচুর স্টুডেন্ট এসে থাকে। চীন এডুকেশনের জন্য প্রথম একটা গন্তব্য হওয়ার অনেকগুলো কারণ আছে। এখন গ্লোবালাইজেশন এবং আন্তর্জাতিক ওয়ার্ল্ড ইকোনমিক্স এ চীনের অবস্থান আজ থেকে 5 বছর বা 10 বছর আগে থেকে ওরকম, বাট তার সেটা ব্যতি রেখেও যদি আমি বলি, তো চীনে বাংলাদেশি বা নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মূলত, সরি আমি একটু কাট করে নিই, মনে হয় হয়ে গেছে, একটু কাট করে নিই। আচ্ছা, তো এখানে যে বাংলাদেশি স্টুডেন্ট মেডিকেলে এখানে আসতো, এখন আসলে বিভিন্ন ট্রেডের স্টুডেন্ট এখানে বেশি আসে।
বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল ট্রেড। ইঞ্জিনিয়ারিং এর ভিতরে এখন একটা বড় একটা সংখ্যক স্টুডেন্ট এখন এখানে আসে, ব্যাচেলর, মাস্টার্স এবং এখন প্রচুর পিএইচডি স্টুডেন্টও বাংলাদেশ থেকে এখন এখানে আসছে গবেষণার জন্য। তো এটার একটা বড় একটা কারণ হলো চীনের উচ্চশিক্ষা সম্পূর্ণভাবে গবেষণাধর্মী। অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন অনেকটা এখন আমাদের উচ্চশিক্ষা এখনো টট বেস, অর্থাৎ আপনি পড়বেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, ডিগ্রি নিবেন। বাট চীনের পড়াশোনাটা আফটার ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি পুরোটাই গবেষণাধর্মী। অর্থাৎ যেমন মাস্টার্স এর কথা যদি আমি এখানে বলি, মাস্টার্স অ্যারাউন্ড 2 থেকে 3 বছরের হয়ে থাকে। 1 বছর সাধারণত ক্লাস হয়, বাকি 2 বছর বা 1.5 বছর এখানে গবেষণার জন্য তাদেরকে ব্যয় করতে হয় এবং সেই থিসিস বা পাবলিকেশন দিয়ে তাদের হলো ফাইনালি তাদেরকে ডিগ্রি অ্যাওয়ার্ড করা হয়। তো এই সেক্টরগুলোতে বর্তমানে দেখা যাচ্ছে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বিজনেসে প্রচুর স্টুডেন্ট আসছেন। সো এই রিলেটেড সাবজেক্টগুলো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই রিলেটেড সাবজেক্টগুলোতে বেশি আসছেন। সম্প্রতি দেখা যাচ্ছে যে মেডিকেলের স্টুডেন্ট হায়ার স্টাডি এমবিবিএস করার পরে এখানে অনেকে মাস্টার্স করতে আসছেন, পিএইচডি করতে আসছেন। তো আসলে এখন বলতে গেলে এই সময়ে চায়নার পড়াশোনার জন্য কোনো একটা স্পেসিফিক সেক্টরে বা বিভাগে সীমাবদ্ধ নাই। এখন সব ধরনের মেজর, যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একসময় বাংলাদেশ থেকে প্রচুর এমবিবিএস করতে স্টুডেন্ট আসতো, এখন আসলে সব বিষয়ে এখানে পড়তে আসে। এটা হলো এক। তো এখন এই পড়তে আসার কারণ কি? পড়তে আসার একটাই কারণ, যখন আপনি যদি এখন টেকনোলজির কথা চিন্তা করেন, যে চীন এখন তার আমি বলবো যে এখন সর্বোচ্চ পয়েন্ট এখন আছে। চীন সম্প্রতি তাদের নিজস্ব স্যাটেলাইট স্টেশন স্থাপন করেছেন। অর্থাৎ সমগ্রভাবেই সায়েন্স টেকনোলজির দিকে শুধুমাত্র ট্রেড না, গবেষণার ক্ষেত্রে যেমন 2020 সালে চীন থেকে সর্বোচ্চ সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। হ্যাঁ, সেকেন্ড ওয়ান ওয়াজ দ্য আমেরিকা। সো এইসব দিক থেকে চীনে এই হায়ার এডুকেশনের জন্য, গবেষণাধর্মী পড়াশোনার জন্য চীন এখন ওয়ার্ল্ড ওয়াইড ভেরি হট পয়েন্ট আমি বলবো। তো সেক্ষেত্রে বাংলাদেশিরাও এই সুযোগটা নিচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্টস, একটা বড় একটা সংখ্যক স্টুডেন্টস এখানে আসে স্কলারশিপ নিয়ে। আর একটা বড় একটা কারণ, আপনি অন্যান্য দেশের তুলনায় শিক্ষার গুণগত মান কম্পেয়ার এবং অন্যান্য সবকিছুর কথা চিন্তা করে এখানকার টিউশন ফি তুলনামূলকভাবে কম। আপনি যদি এটা ইউরোপিয়ান কোন দেশের সাথে চিন্তা করেন বা আমেরিকার সাথে, সেখানে তুলনামূলক টিউশন ফিটা কম। সো এটাও একটা বড় একটা কারণ যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট চায়নাতে সম্প্রতি বেশি আসার কারণ বা বেশি ঝুঁকছে। একটু সেকেন্ড আর একটা ব্যাপার হলো যে চীন তো আসলে অনেক বড় দেশ। হ্যাঁ, আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, সেখানে হায়ার এডুকেশনে আমার উচ্চতর ডিগ্রি শেষ করার পরে গিয়ে সেখানে চাকরির বাজারের একটা বড় একটা ঘাটতি। আমরা ব্রেন ড্রেন নিয়ে কথা বলি, আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু সেক্ষেত্রে আসলে যতই আমরা কথা বলি, বাংলাদেশে কিন্তু সেই চাকরির ক্ষেত্র বা সুযোগটা তৈরি হয় নাই। আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি জব মার্কেট কিন্তু এখনো ইন্ডাস্ট্রি নির্ভর হইতে পারে না। সো যখন আমার জব মার্কেট ইন্ডাস্ট্রি নির্ভর না হয়, তখন এই হায়ার এডুকেটেড বা এই ব্যাচ স্টুডেন্টকে আমি কিন্তু কাজে লাগাতে পারবো না। তো সেক্ষেত্রে চীনে চাকরি বা এখানে সেটেল ডাউন হওয়ার একটা সুযোগ বর্তমানে রয়েছে। চীন অলওয়েজ তাদের ডোর ওপেন করা। যেমন সম্প্রতি চীন এখন বিদেশিদের যারা এক্সপার্ট ইমিগ্রেন্ট, তারা বিভিন্ন প্যাকেজ, যেমন অন্যান্য ইউরোপ বা আমেরিকা যে ধরনের প্যাকেজ দিয়ে থাকে, তারা এখন সেভাবে সে ধরনের প্যাকেজ অ্যানাউন্স করে তাদেরকে আকৃষ্ট করছে, তাদেরকে নিয়ে এসছে। হ্যাঁ, তাদেরকে যেমন একসময় চায়নাতে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্টস পাওয়া খুব টাফ ছিল, যেটা বলা হতো যে বিশ্বের ওয়ান অফ দ্য হার্ডেস্ট ওয়ান। স্টিল এখনো নাম্বার অফ সংখ্যক পিআর কম দেয়, বাট এখন তারা এই স্কিম গুলা চালু করেছে অন্যান্য বিশ্বের মতো। একটা বিষয় ডক্টর মুজাহিদ, আমি জি একটি প্রশ্ন একটু করতে চাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে ইন্ডাস্ট্রি নির্ভর কর্মসংস্থানের ব্যাপারটি, যেটি আমাদের দেশে তো নেই, চীনে সেটি আছে। যদি এটির একটু ব্যবহারিক দিক যদি একটু আপনি একটু ব্যাখ্যা করেন, সেটি হলো যে সেখানে ধরেন যে যারা হয়তো ব্যাচেলর করছেন বা যারা হয়তো আমাদের এখানে যেমন এসএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল যারা শিক্ষার্থীরা যারা আছে, তাদের কারিকুলামটা সাধারণত কীরকম, অথবা গ্র্যাজুয়েশন লেভেলে? আচ্ছা, গ্রাজুয়েশন লেভেলে কারিকুলাম, ইউনিভার্সিটির কারিকুলাম, এখানে আপনি মনে হয় বলতে যাচ্ছেন যে আমাদের দেশের সাথে এখানকার কারিকুলামের লেভেল আসলে পার্থক্যটা কেমন? আমাদের তো তাত্ত্বিক, আমরা যেমন বলছেন আমরা পড়ি, মুখস্থ করি, লিখি, ওইখানে কি প্র্যাকটিক্যাল বেশি বা ব্যবহারিক শিক্ষাটা কি বেশি, বা নাকি কি রকম, যদি একটু সেটি ব্যাখ্যা করেন। আচ্ছা, আসলে সারা বিশ্বে ইউনিভার্সিটির যে সিলেবাস থাকে, বিশেষ করে ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি,
যেমন মাস্টার্স এবং পিএইচডি কে আমি একটু যদি নিচের দিকে, আমি মাস্টার্স বা পিএইচডির দিকে না, যদি বলি যে আরো নিচের দিকে যদি আমি আসতেছি, জি আমি আসতেছি, জি হ্যাঁ। তো সেটার আসলে বিভিন্ন দেশে বিভিন্ন পার্সপেক্টিভে সেই সিলেবাসটা একটু ব্যতিক্রম হয়ে থাকে, কিন্তু ব্যাচেলরের ক্ষেত্রে আসলে এটাকে অনেকটা ইউনিফাই করা থাকে, যে তাত্ত্বিকও যেমন আছে অ্যাপ্লিকেশন লেভেলও আছে, বাট ব্যাপারটা এরকম না যে এরা অনেক বেশি অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক বিষয়গুলোকে ফোকাস করে না। কারণ ইউনিভার্সিটিতে যখন একটা স্টুডেন্ট গ্রাজুয়েট হয়, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট, তাদেরকে ইউনিফাই করেই দেওয়া হয় যে তাত্ত্বিক বিষয়টাকে বেশি গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দেওয়া হয় ক্লাসের ক্ষেত্রে। তাত্ত্বিক বিষয়টার এখানে সুযোগটি, এখানে অ্যাপ্লিকেশন লেভেলের অনেক সুযোগ আছে, মানে এখানে প্রচুর এডুকেশন বা এই প্র্যাকটিক্যাল অনেক কম্পিটিশন হয়ে থাকে, যেমন রোবোটিক ফেয়ার, প্রতিটা ইউনিভার্সিটিতে সবসময় এগুলো লেগেই আছে। হ্যাঁ, সো এগুলোতে কি হয়, এই যে তাত্ত্বিক যে জ্ঞান তারা অন্বেষণ করলো বা শিখলো, সেটা ইউনিভার্সিটিতে থাকাকালীনই তারা প্রয়োগ করতে পারে, বাট তার মানে এই না যে ওই প্রায়োগিক জ্ঞানটা ইউনিভার্সিটিতে মানে শেখানো হয় বেশি, এরকম ব্যাপারটা না। জি, আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। আর আরেকটা, জি প্লিজ। জি, যে আমাদের দেশে যেমন মডার্ন টেকনোলজি যখন আসে, আমাদের দেশের একটা বড় সমস্যা হলো যে তাদের এই সিলেবাসটা পরিবর্তন করতে করতে অনেক লেট হয়ে যায়। যেমন আমি এখন যদি বলতে পারি টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আমরা 5G ব্যবহার করছি, হ্যাঁ, এখানে হয়তো আমরা 6G নিয়ে পড়াশোনা করছি। বাংলাদেশে এখনো অনেক বিশ্ববিদ্যালয়ে হয়তো এখনো 4G নিয়ে তাদের থিওরি গুলো পড়াচ্ছে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে। বাট এখানে হয় কি, যেটা চলছে সেটা তো চলছে, আমরা আগামীর আরো 5 বছরের ফিউচার টেকনোলজিটা পড়ানো হয়। মূল পার্থক্যটা এই জায়গাটাই, এখানকার স্টুডেন্ট বা কারিকুলামের সাথে আমাদের দেশের কারিকুলামের বড় একটা পার্থক্য আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, নিশ্চয়ই সেটি আমরা আরও আলোচনা করব আপনার কাছে এ বিষয়ে। আমাদের বাংলাদেশ থেকে যারা যেতে চাইবে শিক্ষার্থীরা, তাদের কী ধরনের প্রস্তুতি, সেটি আমরা বিরতির পরে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নিব। যারা হয়তো আগ্রহী থাকবে তাদের জন্য সুবিধা হবে। আমরা একটু বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান। আমরা এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা আলোচনায় ছিলাম চীনে আমাদের বাংলাদেশিরা কেমন আছেন এবং বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কর্মসংস্থানের কী ধরনের সুযোগ সুবিধা সেখানে সম্ভাবনা আছে, সেই বিষয়ে আলোচনা করছিলাম। আমরা মাহমুদ হোসেন তৌফিক, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আপনি যেহেতু সেখানে ব্যবসায়ী এবং শিক্ষকতাও করেছেন, সেখানে দীর্ঘদিন আছেন, একটু যদি জানতে চাই যে আপনার কাছে এর আগে যেটি বলছিলাম যে কর্মসংস্থান, আপনি বলছেন যে বাংলাদেশ থেকে অনেকেই সেখানে যাচ্ছেন নানা রকম কাজে, একটু যদি আমরা শুনতে চাই। কারণ প্রাথমিক আলোচনা যেটি আসলে, ধরেন নতুন করে কেউ যেতে আগ্রহী, তারা আসলে কি কাজের জন্য প্রস্তুত করবেন নিজেকে এবং কিভাবে প্রস্তুত করবেন? ধন্যবাদ আপনাকে। তবে আমি এখানে একটু ব্যতিক্রমী জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে মূলত চীনে আপনার চাকরি পাওয়া বা চাকরি করা একটু কঠিন হয়। কারণ হচ্ছে চীন সরকারের নিয়ম অনুযায়ী তো ক্ষেত্রে আপনার ওদের দেশীয় ব্যক্তি দিয়ে কাজ করানো যায়, সেক্ষেত্রে যদি কোনো বিদেশিকে তারা নিতে চায়, সেক্ষেত্রে তাদেরকে 3 গুণ বেতন দিতে হয়। আচ্ছা, এই যে একটা নিয়ম, এই নিয়মে দেখা যায় যে মূলত স্পেশাল কোয়ালিটি বা স্পেশাল ব্যক্তি ছাড়া এখানে চাকরি একটু কঠিন হয়েছে। যেমন আপনাকে যদি একটু বলি তাহলে, যেমন আমাদের যে সুবিধা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ইঞ্জিনিয়ার বা যারা উচ্চ শিক্ষিত, তারা কিন্তু সবাই মোটামুটি ইংলিশে খুব ভালো, ইংলিশে খুব এক্সপার্ট হয়। তো দেখা যায় যে চীনের সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিতে তাদের ওয়ার্ল্ড ওয়াইড যে সার্ভিস দিতে হয়, সেই আপনাকে ভালো ইংরেজি জানতে হয়। এইসব ক্ষেত্রে দেখা যায় যে চীনের একজন কর্মচারীর থেকে বাংলাদেশে একজন কর্মচারীর সার্ভিসটা বেটার। তো এইসব ক্ষেত্রে চাকরি পাওয়াটা খুব সহজ হয়। যেমন আইটি থেকে শুরু করে বিভিন্ন গবেষণা ক্ষেত্রেও চাকরি হয়। আর চীনের যেহেতু শিক্ষা ব্যবস্থায় ইংরেজিটা এতটা বেশি ভালো থাকে না, বা তাদের নিজস্ব ভাষায় তারা শিক্ষিত হওয়াতে এই অ্যাডভান্টেজটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ ছিল। অবশ্যই এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আপনি পাবেন আমাদের দেশের
চাকরিতে আসছে যারা তিনি, কিন্তু সংখ্যা খুবই কম। যেমন এই যে এইমাত্র আমাদের এই যে ডক্টর সাহেবকে দেখুন, উনি হচ্ছে ওনার লেভেলে, মানে ওনার গবেষণার ক্ষেত্রে ওনার কৃতিত্ব আছে বলেই কিন্তু তিনি চাকরি করতে পারছেন। হ্যাঁ, এইরকম আমি যেমন এর আগে চাকরি করেছি আপনার ফ্যাশন ডিজাইন এবং সাংস্কৃতিক এবং শিল্পের ক্ষেত্রে। তো ওখানে আমি করতে পেরেছি এই জন্যই যে আমার চিন্তা ভাবনা এবং আমাদের যে কালচারটা, এটা আমরা বিদেশি স্টুডেন্টদের মাঝে এবং সিনিয়র স্টুডেন্টদের মাঝে আমরা ফুটিয়ে তুলতে পারবো বা তাদেরকে একটা এক্সট্রা অর্ডিনারি জিনিস শিখাইতে পারবো। এই জন্য ওইখানে সুযোগটা হয়। তো এই ক্ষেত্রে আমাদের চাকরির যে সুযোগ, আমি বলবো যে আমাদের এই ঢাকাগত একটা একটা অ্যাডভান্টেজ আমাদের আছে, যেটা এইখানে আপনার যারা ডক্টরেট বা পাস করার পরে, ইউনিভার্সিটি শেষ করার পরে এই জায়গাটা একটু ক্যাপিং। জি, একটু কাজের ব্যাপারটি যদি একটু আপনাকে একটু বলেন, যে কর্মসংস্থানের জন্য যারা বাংলাদেশ থেকে যদি কেউ যেতে চায়, সেটির জন্য একটু প্রাথমিক ধারণাগুলো একটু যদি দিতেন, কারা যেতে পারবে বা কিভাবে যেতে পারবে? আসলে বাংলাদেশের সাথে চীনের এখনো যে আপনার কর্মসংস্থান বা আপনার এই যে ওয়ার্কার এক্সচেঞ্জের কোনো নাই, এগ্রিমেন্ট নাই। চীনের সাথে শুধুমাত্র আপনার ফিলিপিনের এইটা আছে। এই আমি বলতে চাচ্ছি যে নিচু লেভেলের যারা শ্রমিক লেভেলের, তো যার জন্য আমাদের বাংলাদেশ থেকে কিন্তু শ্রমিকই যায় বেশি বিদেশি কাজ করতে। তো যেহেতু চায়নাতে আমরা শ্রমিকের এই চাহিদাটা মেটানো যাচ্ছে না, মানে যেহেতু ওরা এক্সেপ্ট করছে না, যার জন্য আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই আইটি যারা ভালো একজন দক্ষ যারা আছেন, তারা এখানে আসতে পারবেন। এখানে বিশেষ করে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি চায়নাতে অনেক অনেক বেশি আছে। তো এখানে উপর লেভেল, মানে বিশেষ করে আপনার ডক্টরেট লেভেল বা যারা গবেষণামূলক কাজ করেন, তারা এখানে অ্যাপ্লাই করে সহজেই চাকরি পেতে পারে, বিশেষ করে আইটি সেক্টর। তার মানে প্রফেশনাল ক্যাটাগরি যেগুলো, মানে অতি দক্ষ ক্যাটাগরি যেগুলো, সেগুলোতে কিন্তু তাদের ওইখানে তো সাধারণ যে কর্মী দরকার হয়, সেটি কি তাদের নিজেদের মধ্যে থেকেই তারা কি সেটি জোগাড় করেন, নাকি অন্য কোনো দেশ থেকে তারা সেই কর্মী নিয়ে থাকে? জেনারেল লেবার বা ওয়ার্কার যেগুলো, কনস্ট্রাকশন হোক বা অন্যান্য খাতে যেগুলো। আসলে চীনে জনসংখ্যা আপনি জানেন যে একসময় পৃথিবীর এক নম্বরে ছিল, এখন যদিও ভারত তাদেরকে ছাড়িয়ে গেছে, তারপরে কিন্তু জনসংখ্যা কম নয়। আর বর্তমান চীনের যে অবস্থা, ওনারা কিন্তু টেকনোলজির দিকে বেশি ঝুঁকে পড়ে, যার জন্য দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার এই শ্রমিক দরকার হয় না। তারা আপনার এই যে রোবট এবং আপনার অনলাইন সিস্টেম বিভিন্ন ব্যবস্থা ডেভেলপ করে তাদের কিন্তু শ্রমিক অনেকখানি নিয়ে ফেলেছে, যার জন্য দেখা গেছে এখন চীনের ভিতরেই অনেক শ্রমিকের চাকরি ছাড়া বা কাজ ছাড়া। সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি নিম্নমানের শ্রমিক বা মধ্যম শ্রমিক আনার কষ্টকর, এগুলো সবই চীনের নিজস্ব লোক মানে প্রয়োজন মিটায়। শুধুমাত্র একটা আছে, সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি গবেষণা ক্ষেত্রে যারা কাজ করতে পারে, তারাই একমাত্র চাকরি নিয়ে আসতে পারে। আর আপনারা হয়তো জানেন যে বেতন পারিশ্রমিক বাংলাদেশের চেয়ে প্রায় 3 গুণ। তো সেই ক্ষেত্রে আপনার আমাদের গবেষণামূলক বা যারা এক্সট্রা অর্ডিনারি পার্ট, তারাই একমাত্র এখানে কাজ করতে আসতে পারে। জি, আমরা একটু ডক্টর এম মুজাহিদ আপনার কাছে একটু আসতে চাচ্ছি। জনাব ডক্টর মুজাহিদ, এই একই বিষয়ে যদি একটু আপনার কাছে প্রশ্ন, আপনার পর্যবেক্ষণ আসলে কি, যে চীনে যেহেতু আমাদের বাংলাদেশিরা উচ্চশিক্ষার জন্য সেখানে যাওয়া বা স্কলারশিপ নিয়ে যাওয়ার জন্য, পিএইচডি বা গবেষণার জন্য যারা যায় তাদের জন্য হয়তো সুবিধা, বা হাই প্রফেশনাল যারা, তাদের জন্য সেখানে হয়তো সুবিধা আছে।
সেই ক্ষেত্রে আসলে কোন পেশায় আপনি যদি মনে করেন যে অন্য দেশে যাওয়ার চেয়ে ইউরোপ আমেরিকার দেশগুলোতে যারা যায় সেটি হচ্ছে চীনে যাওয়া ভালো বা সব দিক থেকে সুবিধাজনক হবে, কোনটা আপনার কাছে কি মনে হয়? পেশাজীবীরা বা যারা দক্ষ হাই স্কিল যে। আচ্ছা, জি অনেক ধন্যবাদ। এটা একটা খুব কমপ্লেক্স এবং কন্ট্রাডিকশনারি কোশ্চেন। তো আমি আসলে ভালো মন্দের ওই ব্যাপারগুলোতে যাব না। আমি হয়তো এখানে আসার কোন ব্যাপারগুলো সহজতর এবং কেন এখানে আর সে বিষয়ে আমি কথা বলতে পারি। জি জি, সেটা যেমন আমার আর্লি ক্যারিয়ার, ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে কেউ হয়তো অনার্স কমপ্লিট করলো বা এখান থেকে কেউ গ্রাজুয়েট কমপ্লিট করলো, এখানে হবে কি তার টেকনোলজি বলেন বা কিছুক্ষণ আগে যে ইন্ডাস্ট্রিয়াল যেটা বলছিলাম, এখানে তো ইন্ডাস্ট্রি প্রত্যেকটা সেক্টরে, ইঞ্জিনিয়ারিং বলেন, বস্ত্র বলেন, সব সেক্টরে এখানে ফুল ওয়েল সেট আপ এবং তারা গ্লোবালি বিজনেস। তো এখানে এই প্রফেশনাল খাদ্যতে কেউ একজন ঢুকে আর্লি ক্যারিয়ার যদি শুরু করবে, এখান থেকে একটা আর্লি নলেজ গুলো সে গেইন করতে পারবে, পরবর্তী সেই বাংলাদেশে ফেরত যাক বা অন্য কোনো দেশে যাক, এটা থেকে খুব বেশি বেনিফিটেড হওয়ার সুযোগ আছে, এটা আমার কাছে মনে হয়। সেকেন্ড হলো চায়নার মার্কেট অনেক বড়, ইন্ডাস্ট্রির স্কেলও অনেক বড়, তো সেক্ষেত্রে এক্সপার্ট জব আমি জানি না অন্যান্য দেশ থেকে আসলে কেমন, বাট এখানে এই প্রফেশনাল জব আসলে পাওয়াটা অনেক সহজ। তবে একটা কথা, এর কিছুক্ষণ আগে যেমন বলছিল যে চায়নাতে কিন্তু ওয়ার্কার লেভেল, এই লেভেলের জবগুলো নাই, কারণ এখানে লোকাল ওয়ার্কার লেভেলের জবগুলো লোকালি ম্যানেজ করা, ইজ ওয়েল ম্যানেজ। হ্যাঁ, এই ক্রাইসিসটা এখানে নাই। তো এটাই আর কি। তো এটা আসলে বলা মুশকিল যে অন্যান্য দেশ থেকে, যেমন আমাদের বাংলাদেশ থেকে যারা যায় অন্যান্য দেশে চাকরির পাশাপাশি আরেকটা বড় টার্গেট থাকে যে সেখানে সেটেল ডাউন। চীনে এই ব্যাপারটা তুলনামূলক কঠিন, যে আমি এখানে বসবাস করছি দীর্ঘ 10 বছর বা 15 বছর, হ্যাঁ আমি হয়তো এখানে সেটেল ডাউন হতে পারবো, এই ব্যাপারগুলো আসলে এখানে মেটার করা যায়। হ্যাঁ, তবে যারা হাইলি এক্সপার্ট, ফর এক্সাম্পল আমি কিছুদিন আগে এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, বাট এইটা বেশ টাফ এখন ছিল। এটা আসলে কম্পেয়ার করতে হবে যে যিনি আসবেন বা যিনি বাংলাদেশ মার্কেট থেকে বের হবেন নলেজ গ্যাদারিং এর জন্য বা তার প্রফেশনাল ক্যারিয়ার বিল্ডিং এর জন্য, তার নিজেকে আরো ডেভেলপ করার জন্য, তাকে আসলে বেছে নিতে হবে যে তার আসলে ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোথাও সেটেল ডাউন হওয়া নাকি তার নিজের নলেজ ইনক্রিজ করে সে আরো পরবর্তীতে এখানে কোনো জায়গায় ভালোভাবে মুভ করে তার ক্যারিয়ারটাকে আরো ভালোভাবে বিল্ড করবে। সেটা আসলে আমার মনে হয় ব্যক্তি নির্ভর। এটা আসলে আরেকটি বিষয় আপনার কাছে একই বিষয় একটু যদি প্রশ্ন করি, সেটি হলো যে আমরা দেখেছি বিশ্বের যে উন্নত যে দেশগুলোর বা নামি দামি কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলোর অনেকগুলোরই কিন্তু কারখানা দেখেছি যে আমরা চীনে, মানে এটার কারণ কি? আচ্ছা, এটার আসলে অনেকগুলো পার্সপেক্টিভ আছে। যেমন ধরুন অ্যাপেলের কথা যদি বলি, দেখা যাচ্ছে চীনে বা আরো অনেক এরকম কোম্পানি বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে চীনে তারা উৎপাদনের জন্য চীনকে বেছে নিয়েছে। এটি কি সেখানে কি তাদের মানে খরচ কম হয় নাকি অন্য কোনো সুবিধা? আপনার কাছে কি মনে হয়, আপনার পর্যবেক্ষণ কি? আচ্ছা, আমার যেটা পর্যবেক্ষণ সেটা হলো আপনি যেটা বললেন, হ্যাঁ এটা পুরো অনেকখানি সত্য, অনেকখানি না। এটা একটা প্রথম কারণ যে এখানে লেবার কস্ট কম। সেকেন্ড আর একটা মেজর কারণ আমার কাছে যেটা মনে হয়, চাইনিজ লেবার আসলে এখানে এক্সপার্ট লেবার পাওয়া যায়, অন্যান্য দেশে অ্যাভেলেবল না। যেমন আমি বাংলাদেশের কথা যদি বলি, এখানে যারা অনেকে মাস্টার্স স্টুডেন্ট আসে তাদের আসলে প্রফেশনালিজমের দেখেছি অনেক ক্ষেত্রে ঘাটতি থাকে, অন্যান্য দেশের ক্ষেত্রেও থাকে, কিন্তু চাইনিজের ক্ষেত্রে এটা না। আপনি যদি এখানে একটা নরমাল শপকিপারের কাছেও যান, তার কাছ থেকে যে আপনি সার্ভিস পাবেন, আপনি মনে হবে না ওর কাছ থেকে আপনি প্রফেশনালিজম শিখলেন বা আমি শিখলাম। এই জিনিসটা চায়নাতে আমার মনে করব আমি বলবো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেখানে এক্সপার্ট লেবার পাওয়া যায় যেটা অন্যান্য দেশে পাওয়া যায়, প্লাস লো লেবার কস্ট। এটা আমার কাছে মনে হয়। মানে তাহলে যে আপনি বলেন কম খরচে যেহেতু কর্মী বা শ্রমিক পাওয়া যায়, সেটি যদি তুলনামূলক কেমন, মানে কম বলতে কত কম? আমাদের বাংলাদেশে যেই আমাদের তার চেয়ে কি কম? না 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 না, বাংলাদেশের থেকে অবশ্যই কম না। আপনি যদি ইউরোপ স্ট্যান্ডার্ডে চিন্তা করেন, ওখানকার লিভিং কস্ট বা সেই তুলনায় ওই ইউরোপ বা আমেরিকার থেকে তুলনামূলক চায়নাতে খরচ কম। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো চায়নার মার্কেটটা তো অনেক বড়। যেমন অ্যাপেলের আমি যতটুকু মনে পড়ে যে মনে হয় প্রায় 25% অ্যাপেলের সেল চায়নাতে। তো চায়নার সেলিং মানে মার্কেটটাও তো এখানে অনেক বড়। এখানকার প্রোডাকশন হলে তাদের ভ্যাট ট্যাক্স অনেকখানি বেঁচে যায়। তো এটাও একটা কারণ। এরকম আরো আনুষঙ্গিক অনেকগুলো কারণ আছে। তো আপনি যদি বড় স্কেলে বলেন,
যে লো লেবার কস্ট ইন কম্পারিজন টু ইউরোপ এন্ড আমেরিকা, নট ডেফিনেটলি আমরা বাংলাদেশের সাথে এই লেবার কস্ট না, বাংলাদেশের সাথে তো নিশ্চয়ই নয়। তাহলে সেই ক্ষেত্রে এই লেবার কস্ট কমের সাথে মনে আরেকটি ব্যাপার আপনি যেটি বলছিলেন যে এই যে সেখানে দক্ষ বা এক্সপার্ট এবং স্কিল লেবার যে পাওয়া যায়, বা দক্ষ এবং যারা হয়তো টেকনিক্যালি যারা খুবই এক্সপার্ট, তাদের যেহেতু পাওয়া যাচ্ছে ওইখানে পর্যাপ্ত, সেই কারণে তাদের হয়তো ইন্ডাস্ট্রিগুলো ওইখানে করলে তাদের জন্য সুবিধা। কারণ লেবার কস্ট তো বাংলাদেশেও কম, কিন্তু বাংলাদেশে তো আমরা দক্ষ কর্মী আমার মনে হয় পাবো না। আমি একটু অ্যাড করতে চাই এখানে। আমার মনে হয় এই সিচুয়েশনটা এখন আমাদের বাংলাদেশেও আমরা মনে হয় এটা নিতে পারি, কারণ এইটা এখন আমাদের বাংলাদেশে লেবার কস্ট কম, প্লাস এখন আমাদের একটা হিউজ নাম্বার আমরা যেটা বেকার বলি, এটা কিন্তু ম্যাক্সিমামই সবাই হাইলি এডুকেটেড, হায়ার এডুকেশন রয়েছে এবং স্কিল তারা। আমাদের এখন ভোকেশনাল আছে, অনেক টেকনিক্যাল কলেজ আছে, আমাদের কিন্তু স্কিল লেভেল আছে। আমাদের এই ইন্ডাস্ট্রি গুলো হয়তো আস্তে আস্তে অল্প, যেমন এখন কিছু অটোমোবাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, কিছু হাইটেক কোম্পানি যাচ্ছে, বাট নাম্বার অনেক কম। এখানে আসলে সরকারের দিক থেকে বা বেসরকারি যারা বিভিন্ন এই ধরনের প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে যদি আমাদের বাংলাদেশেও এই সেক্টরটা যদি যায়, আমার মনে হয় এটা একটা বাংলাদেশের জন্য সামনের দিকে একটা বড় সম্ভাবনা আমার কাছে মনে হয়, যে এই লো লেবার কস্ট এবং হাই স্কিল লেবার আমরা আসলে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে এই বিনিয়োগগুলো বা এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে আনার জন্য তো আমরা বিভিন্ন সময় দেখেছি, যদিও বিভিন্ন মানে শিল্প এলাকা তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের জন্য, আবার হয়তো তৈরি পোশাকের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো আমাদের উপরে নির্ভর করে বেশি তারা হয়তো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয়তো মানে অন্যান্য টেকনোলজি বা ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট, এই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের দিকে একটু আগ্রহ কম। আমরা একটু এই বিষয়ে একটু তৌফিক আপনার কাছে একটু, যেহেতু আপনি ব্যবসা বাণিজ্যের সাথে আপনি যুক্ত, আপনি অভিজ্ঞ, সেই ক্ষেত্রে আমরা কেন এই বিনিয়োগগুলো বা এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের এদিকে কেন আনতে পারি না ওই অর্থে বড় পরিসরে? অনেক ধন্যবাদ। একটু আগে আমাদের ডাক্তার সাহেব বলতেন যে, ডাক্তার সাহেব যেটা বললেন ওইটার সাথে আমি কিছু জিনিস যুক্ত করি। জি, আচ্ছা, সেটা হচ্ছে উনি আগে বলেছেন চীনের মার্কেট, মার্কেটই বড় মার্কেট। এই জন্য যে কোনো ব্র্যান্ডের তারা নির্ভয়ে আপনার এখানে ফ্যাক্টরি করতে পারে। এক, চীনা মার্কেট ধরা, দুই, সারা পৃথিবীর মার্কেটটাও তারা ধরতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে চীন একমাত্র দেশ যারা পারে কম দামে আপনার ভালো কোয়ালিটির জিনিস তৈরি করতে। এইখানে দুইটা জিনিস, এটা হচ্ছে কেন তারা কম দামে তৈরি করতে পারে, তার মূল কারণ হচ্ছে এই চীন বড় একটা দেশ হওয়ায় তাদের তখন যে আপনার র ম্যাটেরিয়ালস এখানে অ্যাভেলেবেল। আচ্ছা, এই র ম্যাটেরিয়ালস হওয়াতে তারা কিন্তু নিজস্ব র ম্যাটেরিয়াল দিয়ে উনি প্রোডাক্টটা তৈরি করতে দিতেছে, এবং সাথে তাদের যে শ্রমিক, তাদের বেতন আপনার ইউরোপ আমেরিকার চেয়ে অনেক কম, এবং তারা স্কিল। সব দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি কম দামে তারা এই জিনিসগুলো তৈরি করতে পারছে। আচ্ছা, এখন আমাদের দেশের কথা বলব, কেন আমরা পাচ্ছি না? আমাদের দেশের শ্রমিকের বেতন চীনের চেয়েও অনেক কম, কিন্তু স্কিল কিন্তু এই চীনা শ্রমিকের মতো না। আপনি দেখলে নিজেই দেখলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে একজন চীনের শ্রমিক 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে, আমাদের বাংলাদেশের শ্রমিক তার 2 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, দুই হচ্ছে সূক্ষ্ম যে কাজ, এই সূক্ষ্ম শ্রমিকের ক্ষেত্রে আমরা কিন্তু চীনের চেয়ে অনেক পিছিয়ে আছি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমরা যে র মেটেরিয়াল আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। এখন আমার মনে হয় বাংলাদেশ সরকারের এগিয়ে আসতে হবে অনেক বিষয়ে ছাড় দেওয়ার জন্য। যেমন আমাদের দেশের র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটা যদি আমরা সময়ে অ্যাড করে দিই তাহলে কিন্তু আপনার মানে আমাদের জন্য ইন্ডাস্ট্রির জন্য সুবিধাজনক। তারপরে হচ্ছে কি আমাদের দেশের সরকারের যে সমস্ত আপনার ছাড়পত্র আছে বিদেশি ইনভেস্টের জন্য, এটা অনেকটাই ভালো। আমি মনে করি অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু তারপরেও তারা আসতে পারতেছে না আমাদের এইসব সুযোগ সুবিধা বা একটা আপনারা যারা এই যে বাংলাদেশ চেম্বারের যারা আপনারা প্রতিনিধিরা আছেন, আপনারা
কেন এই ব্যাপারে উদ্যোগ কি নিতে সমস্যা হচ্ছে, কোনো প্রতিবন্ধকতা আছে কোনো? না, আমরা তো প্রত্যেকবারই আমরা সরকারের সাথে বিভিন্ন ব্যাপারে ব্যবসা বলেন, বিধা বলেন এবং বেজা বলেন, সবার সাথেই আমাদের কিন্তু দফায় দফায় আমাদের মিটিং হয়। আমরা অনেক কিছুই তাদেরকে বলি যে কি করা উচিত, কি করলে সুবিধা হবে, কিন্তু আসলে আমাদের দেশের নিয়ম কানুন আইনের সমস্ত কিছু প্যাচ এবং অনেক ক্ষেত্রে দূরাদূরি এবং অনেক জায়গার যে আপনার যে পারমিশন নেওয়া, এইসব এগুলো দেখে আসলে অনেকেই তখন পিছিয়ে পড়ে। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশে জায়গাটা নিজেদের মার্কেট অত বড় না থাকায় অনেক ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে অনেক ফ্যাক্টরি প্রোডাকশন মানে ফ্যাক্টরি ওখানে দেওয়ার পক্ষপাতে হয়। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমরা একটু ডক্টর মুজাহিদ আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আমরা একটু প্রশ্নটি একটু ভিন্ন এখন, সেটি ভিন্ন বলতে হচ্ছে যে এই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব আসলে চীনে বাংলাদেশ কমিউনিটির মধ্যে আপনারা কেমন প্রভাব দেখছেন? কোনো প্রভাব আছে কিনা পরিবর্তনের এই প্রভাব? জি, ধন্যবাদ। খুবই সময় উপযোগী এবং রিসেন্ট কনটেক্সটের একটা প্রশ্ন। হ্যাঁ, এটা আসলে বিদেশে থাকলেও বাংলাদেশি আমাদের যে কমিউনিটি, এখানেও মানে সবসময় সমসাময়িক বিষয়গুলো নিয়ে এখন ডিজিটাল হওয়ার কারণে সব বিষয় ইমিডিয়েটলি সবাই আমরা জানতে পারি। তো আসলে ব্যাপারগুলো সবাই এখানেও একই রকম। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে, বিভিন্ন ইস্যুতে যেভাবে বিভিন্ন প্রতিক্রিয়া দেখায়, এখানেও বাংলাদেশিদের মাধ্যমে বসবাস যারা চিহ্ন করে তাদের মাধ্যমে সেই একই ধরনের প্রক্রিয়া। তবে সংক্ষেপে বলতে গেলে দিন শেষে সবাই আসলে আগামী বাংলাদেশ নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখে এবং অনেক বেশি আশাবাদী আগামীর বাংলাদেশ নিয়ে। জি, একই বিষয়ে একটু জি আপনার কাছে একটু শুনতে যাচ্ছি একই বিষয়ে যে বাংলাদেশিদের মধ্যে বা আপনাদের কমিউনিটির মধ্যে ব্যবসায়ীদের মধ্যে কি প্রভাব পড়েছে এই পরিবর্তনের ফলে? জনাব তৌফিক। জি, অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, এটা ওভার গুরুত্বপূর্ণ। এখন এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে চীন আমাদের বন্ধু এবং আমাদের সাহায্যকারী দেশ হিসেবে কিন্তু এগিয়ে আসা কথা এবং আসছে, কিন্তু বুঝতে পারছি ইদানিং একটু শান্ত ভাবে আছে। আচ্ছা, এর কারণটা কি? আমাদের অর্থনীতিতে চীনের অবদান বা অংশীদারিত্ব আছে অনেক বড়, সেটি হয়তো বড় পরিসরে আলোচনা। আমি একটু বাংলাদেশি কমিউনিটি যারা আপনারা আছেন বা ব্যবসায়ীরা যারা আছেন, তাদের মধ্যে এই পরিবর্তনের প্রভাব কতটুকু, মানে এমন কি দৃশ্যমান কোনো পরিবর্তন আপনারা প্রভাব মানে পাচ্ছেন ওখানে, প্রভাবিত হচ্ছেন, নাকি মোটামুটি একই রকম বা বলার মতো না বা উল্লেখ করার মতো? মোটামুটি একই রকম আছে, যদিও ব্যবসা বাণিজ্যে একটুখানি ঘাটতি। কারণ হচ্ছে গিয়ে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের ডলারের যে ক্রাইসিসটা, ওইটার জন্য এখন কোন ক্রাইসিস? ডলার ক্রাইসিস। ওইটার জন্য এখন এলসি করা খুব সমস্যা। না, ডলার ক্রাইসিসটা তো গেল কয়েক মাস ধরে আমরা বা বছরের প্রায় অনেক সময় ধরে আমরা ডলার ক্রাইসিসটা দেখছি, সেটি যদিও হয়তো মানে আস্তে আস্তে ঠিক হওয়ার পথে, কিন্তু এমনিতে আপনাদের ব্যবসায়ীদের মধ্যে কোনো ওই রকম মানে নেগেটিভ বা নেতিবাচক কোনো প্রভাব তো ওইভাবে পড়েনি? না, নেতিবাচক প্রভাব পড়েনি, শুধুমাত্র ব্যবসায়ী ক্ষেত্রে যেটা বললাম যে লেনদেনের যে একটু স্লো হওয়াতে একটু সমস্যা হচ্ছে, বাকি সবকিছুই ঠিক আছে, আগের মতোই আছে মোটামুটি বলা যায়। জি, না নিশ্চয়ই আমরা আশা করছি যে অর্থনীতি ঠিক হয়ে যাবে। এই সরকারও যেহেতু অর্থনীতির দিকে গুরুত্ব দিচ্ছে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। জনাব মাহমুদ হোসাইন তৌফিক এবং জনাব ডক্টর এ.এম. মুজাহিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। চীন থেকে আপনারা দুজনে যুক্ত হয়েছিলেন এবং আজকের এই অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ, মতামত এবং তথ্য আমাদের দর্শকরা আপনাদের কাছ থেকে জানতে পেরেছে।
আবার আপনাদেরকে ধন্যবাদ প্রবাসী মুখের আজকের এই অনুষ্ঠানে এই পর্বে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখুন দেখছিলেন প্রবাসী মুখ অনুষ্ঠান। আজকে আমরা চীন নিয়ে আলোচনা করছিলাম। চীনে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা এবং বাংলাদেশিদের জন্য সেখানে যে ব্যবসা বাণিজ্যের সুযোগ বা কর্মসংস্থানের যে সুযোগ, সে বিষয়ে বিস্তারিত আমরা দেখছিলাম। নিশ্চয়ই পরবর্তী পর্বে নতুন অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।